আসসালামু আলাইকুম, তোমাদের অভিনন্দন স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি আমাদের ন্যারেশনের দ্বিতীয় পর্ব ক্লাস। অনেক অনেক ধন্যবাদ তোমাদের জানিয়ে শুরু করছি ক্লাসটা। গত ন্যারেশন ক্লাসে তোমরা আমাকে অনেক কমেন্ট বক্সে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছো। যাই হোক, আজকে আমাদের কথা ছিল আমরা ন্যারেশনের 3টা পার্ট নিয়ে ক্লাস করব। আমরা লেকচার 1 এর মাধ্যমে শিখেছি ন্যারেশন করতে গেলে কি কি জানতে হবে, আর আজকের ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস অর্থাৎ লেকচার 2। আমরা যদি প্রথম ন্যারেশনের ক্লাসটা করতে পারি বা শিখে থাকি তাহলে দ্বিতীয় ক্লাসে আমাদের আরো ভালো লাগবে। আমরা গত ক্লাসে শিখেছিলাম ন্যারেশন করতে গেলে মাত্র 3টা জিনিস জানতে হবে। নাম্বার 1, 1 নাম্বার জানতে হবে পার্সন পরিবর্তন, 2 নম্বরে ভার্ব পরিবর্তন, 3 নম্বরে সেন্টেন্সটি চিনতে হবে। যাই হোক, আমরা মূল কথায় ফিরে যাই। আজকের আলোচনা ইম্পারেটিভে ন্যারেশন কিভাবে করতে হয়। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আমরা কিন্তু জানি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে সাবজেক্ট থাকবে না, শুরুতেই ভার্ব দিয়ে শুরু হবে। আর গ্রামার বিশেষজ্ঞরা ইম্পারেটিভ সেন্টেন্সকে 3 ভাগে ডিভাইডেড করেছেন। তাই ইম্পারেটিভটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি এইচএসসি লেভেল থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে এই ইম্পারেটিভে অনেক ন্যারেশন আছে। অর্থাৎ আমরা এই জন্য ইম্পারেটিভের ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। তাহলে আমরা বোর্ড ফলো করি। দেখো ইম্পারেটিভ ন্যারেশন, দেখো POSITIV পজিটিভ। পজিটিভ বলতে আমরা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখানে পজিটিভ ইম্পারেটিভ। যদি পজিটিভ ইম্পারেটিভে থাকে তাহলে আমরা সেইড অথবা সেইড টু হবে অর্ডারের অথবা অ্যাডভাইস, ADVISED অ্যাডভাইস। খুব মনোযোগ দাও, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করা হচ্ছে। কারণ কি, আমরা বলেছিলাম সেইড টু কখনো টোল্ড হবে কখনো আস্কড হবে। গত ক্লাসে আমরা লেকচার 1 এর মাধ্যমে জেনেছি যে সেইড বা সেইড টু অবশ্যই পরিবর্তন করতে হবে। আর আজকে আমরা দেখতেছি সেইড বা সেইড টু কখনো অর্ডার হচ্ছে কখনো কি হচ্ছে অ্যাডভাইস হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে না। আমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে, যদি পজিটিভে বলে অর্থাৎ সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, ডু দ্য ওয়ার্ক, রাইট দ্য অ্যান্সার, কাম হিয়ার, সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, এটা অ্যাডভাইস হতে পারে, অর্ডারও হতে পারে। এজন্য আমরা খুব মনোযোগ দেবো, টোল লিখবো না, অ্যাডভাইস লিখবো অথবা অর্ডার লিখবো। খেয়াল করো, অর্ডার অথবা অ্যাডভাইস। সেইড বা সেইড টু অবশ্যই অর্ডার হতে পারে অথবা কি অ্যাডভাইস হতে পারে। তবে আরেকটা জিনিস খেয়াল করো, কিন্তু PLES প্লিজ থাকলে কি থাকলে, কিন্তু প্লিজ থাকলে অবশ্যই রিকোয়েস্টেড, REQUESTED রিকোয়েস্টেড লিখবে। তাহলে স্যার আপনি প্রমাণ করতে চাচ্ছেন কি? তাহলে আমরা লেকচার 1 এ যে ক্লাসটায় প্রমাণ করেছি সেইড বা সেইড টু কখনো টোল্ড হয় কখনো আস্কড হয়, কিন্তু স্যার এখনের যে ন্যারেশনটা সেটা হচ্ছে ইম্পারেটিভে আলোচনা করছি। এই জন্য সেন্টেন্সটা সেইড বা সেইড টু অবশ্যই অর্ডারড হবে অথবা অ্যাডভাইসড হবে, কিন্তু প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড লিখবো। তাহলে পজিটিভের 3টা ফাংশন আমরা ব্যবহার করি, যে অর্ডার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, কিন্তু প্লিজ থাকলে কি লিখবো? রিকোয়েস্টেড লিখবো। এবং কমার জায়গায় এবং কমা হবে, এবং কমা হবে টু, কমা হবে কি টু হবে। তাহলে স্যার আমরা কমা উঠায় কখনো দ্যাট লিখি কখনো ইফ লিখি, কিন্তু এখন দেখলাম ইম্পারেটিভের সম্পূর্ণ ভিন্নতা। কমা উঠায় আমরা কি লিখছি? টু লিখছি। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। ক্লিয়ার? মিনা said to me write the ANSWR। খেয়াল করো, আমরা শর্ট অ্যান্সার করছি, রাইট দ্য অ্যান্সার। তো রিনা সেড টু মি, তাহলে এখানে রাইট দ্য অ্যান্সার, এখানে অ্যাডভাইসও বোঝা যাচ্ছে আবার অর্ডারও বোঝা যাচ্ছে। উত্তরটি লেখো। এখন যদি কোনো জোরে বলে রাইট দ্য অ্যান্সার, উত্তরটি লেখ, তাহলে অর্থে অর্ডার হয়ে গেল। রাইট দ্য অ্যান্সার, উত্তরটি লেখো, সব ভাষা এটা কি অ্যাডভাইস হচ্ছে। এখন যাই হোক, আমরা তাহলে আমরা কি করবো, এটাকে আমরা অ্যাডভাইস ধরে নিই বা অর্ডার লিখিনি। এখন মিনা ORDERED অর্ডারেড মি। এখন কমা উঠে আমরা কি যুক্ত করবো? টু, রাইট রাইট দ্য ANSWR অ্যান্সার। খুব মনোযোগ দাও। স্যার সেট টু জায়গায় আমরা অর্ডার লিখেছি আর কমার জায়গায় টু লিখেছি। স্যার আপনি লেকচার 1 এর মাধ্যমে এতটুকু বলেছিলেন সেট বা সেট টু কখনো টোল্ড হবে কখনো আস্কড হবে, কিন্তু আজকের আলোচনা লেকচার 2, অর্থাৎ লেকচার 2তে আমরা এতটুকু প্রমাণ করতে পারছি সেট বা সেট টু অবশ্যই পরিবর্তন করতে হবে। কখনো অর্ডার হতে পারে কখনো অ্যাডভাইস হতে পারে। তাহলে আমরা এখানে কি করলাম, যে সেট টু জায়গায় কি লিখছি? অর্ডার লিখেছি, আর কমাটায় কি লিখেছি? টু লিখেছি, আর রাইটের কোনো পরিবর্তন হয়নি। স্যার আপনি কিন্তু বলেছেন ন্যারেশন করতে গেলে ভার্ব 1 থাকলে ভার্ব 2 লিখবে,
ভার্ব টু থাকলে হ্যাড লিখবে, ডিডন্ট থাকলে হ্যাডন্ট লিখবে। 100% কথাটা সত্য। তবে আমরা কিন্তু আরো একটা ক্লাস করেছিলাম রাইট ফর্ম ভার্বে। রাইট ফর্ম ভার্বে এতটুকু শিখেছিলাম মাত্র 3টা ক্ষেত্রে ভার্ব 1 হয়, এটা চ্যালেঞ্জও করেছিলাম। 2 এর পরে ভার্ব 1 হয়। এই দেখো এখানে 2 আছে, এই জন্য ভার্বের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই কথা কি আবার বলবা না স্যার ভার্ব 1 থাকলে তো ভার্ব 2 লাগবে, কিন্তু আমরা কি শিখেছিলাম কি 2 এর পরে ভার্ব 1 হয়, অর্থাৎ 2 এর পর ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি লিখেছি সেট টু দ্য অর্ডার কমা আউট টু রাইট দ্য অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা আজকে বুঝলাম যে পজিটিভে কিভাবে আমরা অ্যান্সার করতে হয়। এখন দেখো আরেকটা एग्जांपल দিয়ে দিচ্ছি নাম্বার 2। যেমন দেখো হি said to me, he said to me please give me your pen। এই যে কথাটা বলেছে প্লিজ আছে, তার আমরা প্লিজ জন্য কি লিখবো? রিকোয়েস্টেড লিখবো। কি লিখবো? হি আর ই কিউ ইউ ই এস টি ডি, রিকোয়েস্টেড মি। অ্যাটেনশন, দেখো রিকোয়েস্টেড কেন লিখেছি? কারণ এখানে প্লিজ আছে। কি আছে? প্লিজ। তাহলে আমরা কি বলেছিলাম প্লিজ থাকলে রিকোয়েস্টেড হবে, তো রিকোয়েস্টেড মি আর কমা আউট 2 বসাবো। 2 গিভ কোনো পরিবর্তন হবে না, গিভ। মিটা সাবজেক্টের সাথে আমরা কিন্তু প্রথমেই জেনেছি যে পার্সন পরিবর্তন ইউ আর ইউর অবজেক্টের সাথে, বাকিগুলা সাবজেক্টের সাথে। যারা এই লেকচার 1 ক্লাসটা করেনি তারা অবশ্যই ক্লাসটা করে তারপর এটা ফলো করবা। খেয়াল করো, তাহলে মিটা কার সাথে পরিবর্তন? সাবজেক্টের সাথে, হি। তাহলে আমরা এখানে মিটা সাবজেক্টের হি প্রয়োগ, তাহলে গিভ হিম হবে। কি হবে? হিম। কেন হিম হলো স্যার? ভার্বের পর সবসময় অবজেক্ট রূপ বসে, আর হি এর অবজেক্ট কি? হিম। তো ইউরটা আবার অবজেক্টের সাথে, কার সাথে? অবজেক্ট। তাহলে মি আছে, তাহলে কি হবে? মাই পেন। মাই পেন, পিইএন পেন। খুব মজার ব্যাপার, দেখো এই যে হিম আর মাইটা কেন পরিবর্তন হইলো, তোমরা যদি এটা বুঝতে না পারো অবশ্যই আমাদের চ্যানেলের লেকচার 1 ন্যারেশনের এটা ভালোভাবে দেখবা, দেখলে তোমার এই প্রবলেমটা থাকবে না। তাহলে স্যার আমরা এখানে বুঝতেছি সেট টু জায়গায় রিকোয়েস্টেড, মি ঠিক আছে, কমার জায়গা 2, প্লিজ এর জন্য যেহেতু রিকোয়েস্টেড এনেছি প্লিজ আর আসবে না, গিভ মিটা সাবজেক্টের সাথে, সাবজেক্ট হচ্ছে হি, ছেলে বিদায় হিম, ইওর তো অবজেক্টের সাথে, অবজেক্ট হচ্ছে মি, অর্থাৎ এখানে কি হলো? মাই পেন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে পজিটিভ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা আসি, অল্প সময় আমরা ক্লাসটা শেষ করবো, মাত্র 5 মিনিট 2 মিনিটের ভিতরে। খেয়াল করো 2 নম্বর আমরা বলছিলাম নেগেটিভ ইম্পারেটিভ। নেগেটিভ, দেখো নেগেটিভ বলতে আমরা বুঝি কি নেভার দিয়ে শুরু হতে পারে অথবা ডন্ট, নেভার বা ডন্ট। খেয়াল করো নেভার বা ডন্ট, শুরুতেই যদি ডন্ট বা নেভার থাকে এটা 100% নেগেটিভ ইম্পারেটিভ। ডন্ট বা গো, তাহলে আমরা এখানে কি লিখছি? নেভার বা ডন্ট, যে কোনো একটা লিখতে হবে, গো দেয়ার, সেখানে যেও না। তাহলে আমরা কি লিখবো? সেড বা সেড টু ফরবেড। দেখো ফরবেড লিখেছি, FORBAD, ফরবেড। তাহলে আচ্ছা আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন বারবার একই জিনিস সেড বা সেড টু, কখনো ফরবেড হচ্ছে, কখনো রিকোয়েস্ট হচ্ছে, কখনো অ্যাডভাইস হচ্ছে? তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি স্যার। তাহলে আপনি বুঝাইতে চাচ্ছেন নেভার বা ডন্ট যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, আমরা যদি ন্যারেশন করতে যাই অবশ্যই ফরবেড লিখব। ফরবেডের অর্থ নিষেধ করেছিল। কি করেছিল? নিষেধ করেছিল। তাহলে আমরা কি লিখবো? সেড টু জায়গা ফরবেড, আর কমার জায়গা আমরা কি লিখবো? নট টু। তাহলে ফরবেড লিখবো। আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। দেখো যেমন মিনা, আবারও মিনাকে নিয়ে আসছি। মিনা said to me, যেমন don't go there now। দেখো এখানে খুব মনোযোগ দাও প্লিজ। তাহলে সেট টু জায়গায় আমরা কি লিখবো? ফরবেড লিখবো, কারণ এর অপরাধ এখানে ডন্ট দিয়ে শুরু হয়েছে। ডন্ট বা নেভার দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা অবশ্যই কি লিখবো? ফরবেড। তাহলে মিনা ফরবেড মি, মিনা FORBAD, ফরবেড মি। এখানে দেখো ডন্টের জন্য আমরা নট লিখবো, কারণ আমরা এই ডন্ট মানে না জানি, কারণ আমরা একটা লেকচার 1 এ স্পোকিং ক্লাসে আমরা শিখেছিলাম ডন্ট মানে না, নেভার মানেও না। তাহলে আমরা দেখো ডন্ট মানে না, অর্থাৎ এই ডন্টের জন্য নট আর কমা আউট 2 ইম্পারেটিভ, টু গো দেয়ার, টু গো দেয়ার, নাও থাকলে দেন, নাও থাকলে কি দেন। তাহলে আমরা মজার ভাবে শিখছি। দেখো এর ফরবেড কি লিখেছি? সেট টু জায়গা ফরবেড লিখেছি, মি ঠিক আছে, ডন্টের জন্য নট, কম আউট 2। তাহলে আমরা কি বুঝলাম স্যার? যে ইম্পারেটিভ ন্যারেশন যদি আসে আমরা আগে মনোযোগ দেবো, যদি এটা পজিটিভ হয় তাহলে অর্ডার অথবা অ্যাডভাইস লিখবো, যদি প্লিজ থাকে রিকোয়েস্টেড লিখবো। এখন যদি দেখি না স্যার ডন্ট বা নেভার দিয়ে শুরু হয়েছে তাহলে অবশ্যই আমরা কি লিখবো? ফরবেড লিখবো। কি লিখবো? ফরবেড। আর ফরবেডের বাংলা হচ্ছে নিষেধ করেছিল। আমরা লাস্ট এক্সাম্পলটা আনছি, প্রপোজ। প্রপোজ বলতে আমরা বুঝি লেটস দিয়ে কোনো প্রপোজ করে, লেটস অথবা লেটাস। খেয়াল করো লেটস বা লেটাস, এটা হচ্ছে শুরুতে যদি লেটস বা লেটাস থাকে এটা প্রপোজ বোঝায়। যেমন লেটস গো দেয়ার, চলো সেখানে যাই, লেটস প্লে, চলো আমরা খেলতে যাই। তাহলে এখানে কি লেট বা লেটাস থাকলে এটা প্রপোজ বোঝায়। লেট বা লেটাস থাকলে আমরা পারি আর না পারি, বুঝি আর না বুঝি, আমরা দেখো প্রপোজ, PROPOSED, প্রপোজ দ্যাট উই শুড, উই SHUD।
দেখো আমরা পারি আর না পারি খুব মনোযোগ দাও, এটা খুবই ইম্পর্টেন্ট। লেটস বা লেটাস যদি থাকে আমরা সেন্টেন্স শুরুতে আমরা কি লিখবো? প্রপোজ দ্যাট উই শুড। খুব মনোযোগ দাও, প্রপোজ দ্যাট উই শুড অবশ্যই লিখতে হবে যদি শুরুতে লেটস বা লেটাস থাকে। প্রপোজ দ্যাট উই শুড। এখন দেখো খুব মনোযোগ দাও, উই যেহেতু আমরা লিখেছি এখানে উই এর পরিবর্তে দেও লিখতে পারি। উই এর পরিবর্তে কি লিখতে পারি? দেও লিখতে পারি। প্রপোজ দ্যাট উই শুড অথবা প্রপোজ দ্যাট দে শুড লিখতে পারি। প্রশ্ন স্যার কিভাবে বুঝবো এটা উই শুড হবে আর এখানে দে শুড হবে, কিভাবে বুঝবো? খেয়াল করো, এখানে উই মানে একজন, কয়জন? একজন যদি থাকে উই হবে, আর যদি একের বেশি থাকে মানে দুইজন বা তিনজন, দুইজন অথবা তিনজন, তা দে শুড হবে। কিভাবে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো? প্রপোজ দ্যাট অবশ্যই লিখতে হবে লেটস বা লেটস আজ থাকলে। মনির said let's go there for money। দেখো এখানে মনির said let's go there for money, এখানে মনির বলছে, কাকে বলছে? তাহলে কেউ যদি না থাকে তাহলে মি আমাকেই মনে করব, অর্থাৎ এখানে একজন বলছে। তাহলে এই সেটাতে আমরা প্রপোজ দ্যাট লিখবো, এম ও এন আই মনির, প্রপোজ পি আর ও পি ও এস ই ডি, প্রপোজ দ্যাট উই শুড, উই শুড, এস এইচ ইউ এন, উই শুড। খেয়াল করো আমরা প্রপোজ দ্যাট এত বড় একটা কথা লিখলাম কিসের জন্য? শুধুমাত্র লেটস এর কারণে। কিসের কারণে? শুধুমাত্র লেটস এর কারণে। লেট বা লেটাস থাকলে অবশ্যই আমরা কি করব? প্রপোজ দ্যাট উই শুড লিখবো। এখানে উই এর জায়গায় আমরা দে লিখতাম যদি বলতো মনির সেট কামাল, রাশেদ সেট জামাল, মিনার সেট সালমা, যে দুইজন ব্যক্তি হয়ে যায় তো আমরা কি করতাম? প্রপোজ দ্যাট দে শুড লিখতাম। তাহলে আমরা এখানে বুঝতে পারছি স্যার উই লিখবো শুধুমাত্র একজন হলে, যদি দুইজন হয় আমরা কি লিখবো? দে শুড। তাহলে প্রপোজ দ্যাট দে শুড। তাহলে লেটস এর কারণে যেহেতু আমরা এটা লিখেছি আর বাকি কোনো পরিবর্তন হবে না। গো দেয়ার ফর মানি, ফর। স্যার আপনার একটা প্রশ্ন, স্যার আপনি কিন্তু বলেছিলেন ন্যারেশনে ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে, কিন্তু এখানে কিন্তু ভার্ব 1 কখনো ভার্ব 2 করেন নাই। কারণ দেখো রাইট ফর্ম ভাবে ক্লাস করেছিলে, আমরা বলেছিলাম যে এই যে মডাল ভার্বের পর ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমরা ওপেন চ্যালেঞ্জও করেছিলাম, অল ওয়ার্ডকে চ্যালেঞ্জ করেছিলাম, নট অনলি খুলনা। আমরা রাইট ফর্ম ভার্বে বলেছিলাম যে তিনটা ক্ষেত্রে ভার্ব 1 হবে, একটা হচ্ছে টু এর ক্ষেত্রে, 2 নম্বর মডাল ভার্বের ক্ষেত্রে আই ইউ দে থাকলে ভার্ব 1 হবে। তার প্রমাণটা আমরা এখনো পাচ্ছি, এই মডাল ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব যে ক্লাসগুলো করিনি যারা, অবশ্যই আমাদের এই গ্রিন পেন স্কুলে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলো করবে, ভালো লাগলে আরো আপডেট ক্লাস পাবে। এবং তোমাদের আরেকটা ভালো সংবাদ দেওয়ার জন্য, ভালো তথ্য দেওয়ার জন্য এখন প্রস্তুত আছি। আমার নতুন একটা চ্যানেল বের হয়েছে গ্রিন পেন স্কুলের সাথে আমি আসছি, আরমান ইংলিশ প্লাস। এখানে আরমান ইংলিশ প্লাস এখানে সার্চ দিলে আমার পুরো ক্লাসগুলো পাবেন, নতুন নতুন আপডেট পুরো ক্লাসে আমরা নতুন করে ক্লাস নিব। তোমাদের ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমাদের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ক্লাস করার জন্য।